আরুর ফিরতে অনেকটা লেট হয়েছে, প্রায় 2 ঘন্টা। ও কোথায় গিয়েছিল, কি করছিল কেউ জানে না। কলেজ ছুটি হয়েছে 4:30টার সময় আর এখন বাজে 7:30। বাড়ির সবাই খুব চিন্তিত। সানা বার্থডে পার্টি থেকে চলে এসেছে তাড়াতাড়ি। ডাইনিং রুমে আরিশের মা আর সানা দুজনেই আরুর জন্য অপেক্ষা করছে। এত রাত হয়ে গেল, মেয়েটা এখনো বাড়ি ফিরল না। না জানি কোন বিপদে পড়লো কিনা। দিনকাল খারাপ, আমার খুব চিন্তা হচ্ছে সানা। তোর ভাইয়াকে বল না, একবার যেন মেয়েটাকে একটু খুঁজতে বের হয়। আমি তো ভাইয়াকে বললাম, কিন্তু ভাইয়া বলল আরও ঠিক ফিরে আসবে, সে যেখানেই থাকুক না কেন। ও এখন ওর ঘরেই বসেই কাজ করছে। কোথায় মেয়েটাকে খুঁজে আনবে তা না। আরিশের বাবা এসে বললেন, চিন্তা করো না, তোমার ছেলে যখন একবার বলেছে সে আরু মামুনি ফিরে আসবে, তার মানে ফিরে আসবে। এটুকু বিশ্বাস আমি আমার ছেলের উপর রাখি। কখনো আরু মামুনির কোনো বিপদ হতে দেবে না ও। বুঝি না, তোমার ছেলে এত কনফিডেন্স কোথা থেকে পায়। আল্লাহ যদি ওর মতো কনফিডেন্স একটু আমাদের দিত, তাহলে এত চিন্তা করতে হতো না। আবার শুনলাম রাইসারা আসছে। আপু তো আজকে ফোন করেছিলেন, ফোন করে বললেন যে আরিশকে যেন ঠিক করে বোঝাই বিয়েটার জন্য, কিন্তু এখন তো সেটা সম্ভব নয় কোনোভাবেই। ওরা এই সমস্ত কথা বলছে আর তখন দরজার বেল বাজতেই সানা দৌড়ে ছুটে গেল। দরজা খুলতেই দেখলো আরু দাঁড়িয়ে রয়েছে। আরু ঘরে ঢুকতেই আরিশের মা জিজ্ঞেস করলো, কোথায় ছিলি রে মা এতক্ষণ? কত চিন্তা করছিলাম আমরা। আর একটা ফোন তো করবি, একেই দিন ভালো না। তোমরা খামোখা চিন্তা করছিলে মামুনি, দেখো আমি ঠিক আছি। তোর এত দেরি হলো? তুই কি কোথাও গিয়েছিলি? আরু মাথা নিচু করে রইল। হ্যাঁ গিয়েছিলাম। কোথায় গিয়েছিলি মামুনি এই ভরা সন্ধ্যায়, কাউকে কিছু না বলে? আসলে বাবা, আমার বাপির খুব শরীর খারাপ ছিল, তাই ওই বাড়িতে আমাকে যেতে হয়েছে। উনি এখন কেমন আছেন? আই মিন ঠিক আছেন তো? আগের থেকে ভালো আছেন। এয়ারপোর্ট থেকে নেমে দেখবা একটা গাড়ি দাঁড়িয়ে থাকবে, নাম্বারটা তোমাকে আমি সেন্ড করে দিচ্ছি, সেই গাড়িতে উঠবে। এটা তোমাকে নিয়ে যাবে হোটেল অবধি। বলে মাথাটা নিচু করেই ঘরের দিকে চলে গেল। আরুর মধ্যে ভাবাবেগের কোনো পরিবর্তন নেই। ওর মাথায় এখন ওর বাবার বলা কথাগুলোই ঘুরছে। আসলে কলেজ ছুটির পর আরু যখন আরিশের উপর রাগ করে ওখানে থেকে চলে আসছিল, তখনই হঠাৎ ওর ফোনে ওর মায়ের থেকে কল আসলো। ওর মায়ের কল দেখে অনেকটা খুশি হলো আরু। কল ধরতেই ওর মা কান্না জড়িত কণ্ঠে ওকে তাড়াতাড়ি ও বাড়িতে যাওয়ার কথা বললেন। ওর বাবা নাকি খুব অসুস্থ আর ওকে দেখতে চাইছেন বারবার। আরও তাই বেশিক্ষণ দেরি না করে চলে গেলেন। আরিশকে বা কাউকে বলার সময়টুকু পায়নি। আরও রুমে গিয়ে দেখলো আরিশের রুমে নেই। আরিশ নেই দেখে আরও একটা দীর্ঘশ্বাস নিয়ে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেল। এখন একটু শাওয়ার নেবে ও। সারাদিনের দখলে আর কিছু ভালো লাগছে না ওর। প্রায় আধা ঘন্টা ধরে শাওয়ার নিয়ে এলো আরও। বৃষ্টির দিন, ঠান্ডা পরিবেশ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড। বাইরের আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে। ঘরের তাপমাত্রাটা মনোরম হওয়া হাওয়ার এসিটা অফ করে দিল আরও। ভেজা চুল থেকে টপটপে করে পানি পড়ছে আর তাতে ব্লাউজের পিছনের অংশ ভিজে গেছে অনেকখানি। আরও তোয়ালা দিয়ে মাথা মুছতে বেলকুনিতে গিয়ে দাঁড়ালো। বাইরে প্রচণ্ড হাওয়া বইছে আর তা ওর শরীর দিয়ে বয়ে যাচ্ছে। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে আরুর মধ্যে। নির্জনতায় নিজেকে যেন বারবার খুঁজে পাচ্ছে আরু। হঠাৎ পেটে কারো শীতল হাতের স্পর্শ পেয়ে একটু কেঁপে উঠল। বুঝতে পারলো যে আরিশ এসেছে। আরিশ ছাড়া এরকম কাজ কেউ করবে না আর করার সাহসও পাবে না। আরিশের সঙ্গে আরও বেশি কথা বলতে চায় না, তাই ঠান্ডা লাগলেও চোখ মুখ খিচে সেখান থেকে দাঁড়িয়ে রয়েছে, কোনো আবেগ প্রকাশ করছে না। আরিশ আরুর চুলের মুখ ডুবিয়ে বলতে লাগলো, কি শ্যাম্পু ইউজ করো আরু পাখি, যে এত ঘ্রাণ আসছে আর তাতে আমি পাগল হয়ে যাই বারবার। আরও এখনও কথা বলছে না, আগের মতোই দাঁড়িয়ে রয়েছে। হঠাৎই কাঁধে আরিশ কামড় দিয়ে আরু আহ করে আওয়াজ করে উঠল। আরুষি একটু চেঁচিয়ে বলে, ভ্যাম্পায়ার নাকি আপনি যে এভাবে সব সময় যখন তখন কামড় দেন? তোমাকে আমি কিছু জিজ্ঞাসা করেছি, তার উত্তর তুমি দিচ্ছ না বলেই তো এরকম করছি। আরু আবারও আগের মতো শান্ত রইল। আরিশের প্রশ্নের কি উত্তর দেবে ও? কিছুই বলার নেই ওর। আরিশ আরুর গায়ে আলতো করে ঠোঁট স্পষ্ট করে বলল, তা কোথায় গিয়েছিলে আরু পাখি? আরুষি একটু থেমে বলে,
ও বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা, তা কেমন আছেন তোমার বাবা? আরু একটু অবাক হয়ে আরিশের কথা শুনে, কারণ ও তো আরিশকে এখনো সমস্তটা বলেননি। তাহলে কিভাবে জেনে গেল আরিশ? ভালো। আরিশ আরুকে সামনের দিকে ফিরিয়ে আরু কোমরটা জড়িয়ে ধরে ওর কাছে নিয়ে আসলো, তারপর বলল। তা তোমার অভ্রকে দেখতে যাওনি? আরুষি রাগ দেখিয়ে বলে। সব কথার মাঝখানে ওনাকে টেনে আনবেন না। আরিশ এবার আরুর চুলের মুঠি ধরে ওর মুখের কাছে মুখটা নিয়ে গিয়ে বলল। আর যদি তোমার কোনো একটা নোংরা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে ভালো লাগবে তো তোমার? লাগছে আমার, আপনি ছাড়ুন। আর আপনি এসব কি বলছেন? কি বলছি বুঝতে পারছো না তাই না? ওয়েট। বলে আরুষিকে টানতে টানতে করে নিয়ে গেল। আরিশ এবার ওর ফোনটা এনে আরুষির সামনে ধরল। আরুষি ভিডিওটা দেখে অবাক, তার কারণ ও ওর বাবার কাছে গিয়েছিল সেখানকার ভিডিও। ও আজ কলেজে শাড়ি পরে গিয়েছিল, তারপর ওখান থেকে ওর বাবার কাছে গিয়েছিল। ভিডিওতে দেখাচ্ছে ওর শাড়ির বিভিন্ন অংশগুলো কেউ ক্যামেরাতে স্পষ্টভাবে তুলেছে। ভিডিওটা নোংরা মানসিকতা নিয়েই বানিয়েছে কেউ। আরুষি ভিডিওটা দেখে অবাক হয়ে গেল। কি ভালো লাগছে তো এবার? আপনি এটা কোথায় পেলেন? তোমার সব খবরাখবর জানতে আমার 2 সেকেন্ডেরও সময় লাগে না আরু পাখি। তা মানলাম, বাট আপনি কিভাবে শিওর হলেন যে এটা উনিই বানিয়েছেন? না জেনে শুনে কারো ব্যাপারে এভাবে দোষ দেওয়াটা ঠিক না। আর উনি এখানে ছিলেন না, তাহলে ভিডিওটা কিভাবে বানালেন? আরিশ আরুর কথা শুনে রেগে ফোনটা নিচে ছুঁড়ে মারলো দেওয়ালে। নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল ফোনটা ভাঙতেই আরু চমকে উঠল। সামান্য একটা কথাতে এভাবে রেগে যাবে সেটা আগে বুঝতে পারেনি ও। এত ভালোবাসা থাকতে হবে না তোমার আমার কাছে। চলে যাও, যে তোমাকে ভালোবাসে তার কাছে যাও। তোমার বারবার ওই অভ্রর কাছে, এটাই তো তুমি চাও। বলে রাগ দেখিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরিশ চলে যেতেই আরু চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ল। এটা আরিশ এর প্রতি রাগ নাকি অভিমান নাকি ওর করা ভুলের জন্য এই চোখের জল, সেটাও জানে না। বাইরে গাড়ি স্টার্ট হওয়ার আওয়াজ শুনতেই আরুর আর বুঝতে বাকি রইল না যে আরিশ বাড়ি থেকে বেরিয়ে গেছে রাগ করে। উনি এত সহজে বলে দিলেন চলে যাওয়ার কথা। আচ্ছা বেশ, থাকবো না আমি। ওনার তো ভালোবাসার মানুষ আছে, তাই না? আমার থেকে কি লাভ? নদীর ধারে বসে আছে আরিশ আর আরাব। দোস্ত, ভাবির উপরে রাগ করিস না, হয়তো ভুল করে ফেলেছে। অল্প বয়সে সবকিছু এত তাড়াতাড়ি বুঝে উঠতে পারিনি। একটা মিনিমাম সেন্সটুকু তো মানুষের মধ্যে থাকে নাকি? এমন বলদের মতো বুদ্ধি কেন ওর? কবে বুঝবে সব? কবে বুঝবে কে ওর ভালো চায় আর কে ওর ক্ষতি চায়? এইসব স্যার আর বাড়িতে না চাইলে এভাবে কষ্ট পাবে। কোথাও যাব না আমি। তোর যদি আমার সাথে থাকতে সমস্যা হয় তুইও চলে যা। কাউকে দরকার নেই আমার। আর কষ্ট, আমি ওর সাথে না থাকলে ও খুশি হয়। তার জন্যই তো কিভাবে বললো যে কাজটা অভ্র কিছুরই করতে পারে না। আচ্ছা, অভ্রের প্রতি ওর এত বিশ্বাস কোথা থেকে আসে? কেন বোঝে না অভ্র কি চায়? আচ্ছা তুই রাগ করিস না, সব ঠিক হয়ে যাবে। আরিশ শান্ত অশ্রু মাখা দৃষ্টি নিয়ে দীর্ঘ সমুদ্রের ভেসে যাওয়া ঢেউ এর দিকে দৃষ্টি নিক্ষেপ করছে, কারণ চোখের জলটা কাউকে দেখাতে চায় না ও। আরও সব জামা কাপড় গুছিয়ে নিয়েছে চলে যাবে বলে। এক রাশ অভিমান থেকে কথাগুলো যে মনের ভেতর থেকে বেরিয়ে আসছে তা ওর দ্বারা ছোঁয়ার বাইরে। আরও তখন অব্যয়ের কথাটা বলেছে, তার কারণ ও অব্যয়কে ওখানেই দেখেনি। আর আরিশ একটা ছোট্ট কথার জন্য ওকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলল। সকালবেলা ঘুমের মধ্যে যেন কেমন একটা দম বন্ধ হয়ে আসছে আরুর। কারোর একটা গরম নিঃশ্বাস ওর মুখের উপর অনবরত এসে বাড়ি খাচ্ছে। দম আটকে আসার উপক্রম। চোখ খুললে তাকাতেই দেখলো আরিশ ওর ঠোঁটে দুটোকে শক্ত করে আঁকড়ে ধরে রয়েছে। আরও অনেক কষ্ট করে আরিশকে নিজের থেকে ছাড়ালো, তারপর উঠে বসে হাঁফাতে লাগলো। এতক্ষণ যেন প্রাণ ফিরে পেয়েছে ও। আরিশ কুচুমুচু মুখ করে বললে, এটা কিন্তু ঠিক না আরু পাখি। সবসময় আমি রোমান্স করবো আর তুমি তাতে ব্যাঘাত দেবে, এটা আমি কখনোই মেনে নেব না। বলে আরিশকে আর বিছানায় ফেলে আরিশ এর কাছে গিয়ে বলতে লাগলো, ভালোবাসি আরু পাখি, অনেক বেশি ভালোবাসি। বলে আরিশকে জড়িয়ে ধরলো। আবেগ আরিশির চোখের কোণে থেকে ক্রমাগত জল গড়িয়ে পড়ছে আর মুখে কিঞ্চিত একটু হাসি ফুটছে।
আরিশ পাশে থাকা লাগেজটা দেখবে বলল। ওটা কি আরু পাখি? আমাদের হানিমুন ট্রিপের জন্য জামা কাপড় নিয়েছো তুমি? আরু বিছানায় থেকে নেমে বলল। আমি এ বাড়ি থেকে চলে যাব, জামা কাপড় প্যাক করেছি। আর এখন 8টা বাজে, 10টা বাজবে তখন আমি বেরিয়ে যাব। ইচ্ছা করে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলল। আচ্ছা যাও। বলে বিছানায় আরাম করে শুয়ে থাকা আরুষি অবাক হয়ে বলে। আপনি আমাকে এত সহজে যেতে দেবেন? আমাকে আটকাবেন না? আরিশ বিছানায় থেকে নেমে আরুর কোমরটা জড়িয়ে নিজের কাছে এনে। আমার কাছেই তো সেই ফিরে আসতে হবে তোমাকে বারবার, পালিয়ে আর যাবে কোথায়? বলে হালকা করে আরিশের ঠোঁটে একটা কিস করে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলল। লাগেজের জামা কাপড়গুলো রেখে তাড়াতাড়ি রেডি হও, শপিংয়ে যাব। আর সানাকে বলে দিও। বলে ঘর থেকে বেরিয়ে গেল আরিশ। চলে যেতে আরিশি একটা মুখ বেঞ্চি দিল। জানি জানি, আমাকে তো যেতে দেবেন না, খামোখা আমাকে ভয় দেখায়। আমিও কত ভয় পেয়ে গেছিলাম কথাটা শুনে। আরিশ, আরু আর সানা তিনজনের শপিংয়ে এসেছে। আরু আর সানা জামা দেখছে আর আরিশ ওদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। তবে বিরক্ত লাগছে না ওর। আরুষি সাথে বেশি বেশি সময় কাটাতে দিলে ওর আরও কি চাই। আরুষিকে সবসময় নিজের সঙ্গে রাখতে চায়, তাই ওর সাথে সময় কাটানোর কোনো মুহূর্ত আরিশ ছাড়তে চায় না। আরু আর সানা শপিং করছে আর আরিশ ওদেরকে বলল কিছুক্ষণ এখানে দাঁড়াতে, ও একটু দরকারি কল করে আসছে। কলে কি ব্রো, লুকিয়ে লুকিয়ে ফলো করা হচ্ছে? অব্য একটু ঘাবড়ে গেল আরিশের কথা শুনে। ও ভাবে যে আরিশ বুঝতে পারবে, ও ভাবেনি। আচ্ছা জেনে গেছে তাহলে তো ভালোই, তবে নিজের বউকে একটু সামনে সামনে রেখো, বলা যায় কখন যে কিডন্যাপ করে নিয়ে। বলে হাসতে লাগলো। অব্বইয়ের কথা শুনে আরিশ উচ্চ সুরে হেসে বলল। সিরিয়াসলি? সেদিন না হয় ড্রিঙ্ক করেছিলে, আজকে তো নিজের হুঁশে আছো। তবে এসব কথা? আরিশ এবার দাঁতে দাঁত চেপে বলল। ঠিক 10 সেকেন্ড আছে তোর হাতে, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, না হলে তোর পেছনে কালো রঙের ড্রেস পরা যে দুটো লোক আছে, ও সারাক্ষণ শ্যুট করার জন্যই বসে থাকে। আমি বললেই শ্যুট করে দেবে তোকে। এখন ব্যাপারটা তোর। দমকাচ্ছিস আমাকে? ধমকাচ্ছি না, তবে সাবধান করছি। আমি আর 10 কাউন্ট করব, এর মধ্যে বেরিয়ে যা, না হলে আজকে বেঁচে বাড়ি যেতে পারবি না। আর এক মুহূর্ত ও অব্য ওয়েট করলো না, শপিং মল থেকে বেরিয়ে গেল। ও খুব ভয় পেয়ে গিয়েছিল। আরিশ এবার হেসে বলল। হানিমুনে যাচ্ছি, বলা যায় না, তুই হয়তো মামু হয়ে যেতে পারিস। কংগ্রাচুলেশনস জানাতে বলিস না আবার। এগুলো তোর ড্রিম, আর তোর আর আমার মধ্যে ডিল হয়েছে। যতদিন না আরও তোকে মেনে নেবে ততদিন তুই ওকে টাচ করবি না। আমার মনে লয় না ও তোকে কখনো মেনে নেবে। আবার কথা রাখতে আমি জানি, তুই চিন্তা করিস না। বলে ফোন রেখে দিল। আরিশ ওদের কাছে ফিরে যেতেই আরিশই জিজ্ঞেস করলো শান্ত কণ্ঠে। কোথায় গিয়েছিলেন? আরিশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন দেখতে দেখতে। তোমার অভ্রকে থমকাতে। তোমার অব্য কথাটা শুনে আরুর মুডটাই অফ হয়ে গেল। আরিশের সঙ্গে আর কোনো কথা না বাড়িয়ে টুকটাক জামা কাপড় কিনে বাড়িতে চলে গেল। রাত প্রায় 11:30। আরিশের বুকে মাথা রেখে মাথার উপর থাকা জ্বলন্ত ঝাড়বাতিটার দিকে তাকিয়ে আছে আরু। হাজারো কল্পনা জল্পনার মাঝে ব্যস্ত আরু। আর এদিকে আরিশ নিজের মতো আরুর সঙ্গে বক বক করেই চলছে। সেদিকে কোনো খেয়ালই নেই আরুর। হঠাৎ আরিশ বলে উঠল। বুঝলে আরু পাখি? আরুষির থেকে নো রেসপন্স। আরু পাখি? আপনি কিছু বললেন? আরিশ আরুষিকে ওর বুক থেকে নামিয়ে আরুষির উপর উঠে ওর দিকে ঝুঁকে বলল। তুমি কিছু শোনোনি? আমি এতক্ষণ ধরে কি বলছিলাম? আরিশ ওর উপর ঝুঁকে গেছে তা দেখে ও ভয় পেয়ে গেল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল। না শুনিনি, আপনি কি বললেন? আরেকবার বলবেন প্লিজ? আরিশ আরুষির দিকে আরো চোখে বলল। আমি বললাম যে আমরা ইন ফিউচার 10টা বেবি নেব। আরিশের কথা শুনে আরুর গলা শুকিয়ে গাঢ়। এবার শুনেছো আরু পাখি? বললে আরুষির গালে হালকা করে হাত দিয়ে স্লাইড করতে লাগলো। আপনি এসব কি বলছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? তোমার জন্যই তো পাগল আমি। অনেক রাত হয়েছে, আপনি এবার ঘুমিয়ে পড়ুন। কালকে সকালে ফ্লাইট, তাড়াতাড়ি উঠতে হবে। কিন্তু আমার তো এখন তোমাকে আদর করতে ইচ্ছে করছে আরু পাখি।
আরুষি তোতলাতে তোতলাতে বলে। আমার খুব ঘুম পাচ্ছে। আরিশ আরুর উপর থেকে উঠে এসে ওর পাশে শুয়ে উচ্চ সুরে হাসতে লাগলো, আর তা দেখে আরু অবাক হয়ে গেল। আরু অবাক হয়ে বলে, আপনি এমন করে হাসছেন কেন? তোমার ফেস দেখে আমি যেই বললাম আদর করার কথা, তুমি কতটা ভয় পেয়ে গেছিলে জানো? পুরো গলু গলু ফেস। চিন্তা নেই, তুমি ঘুমাও। আরুষিকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল আরিশ। আরুষি মনে মনে বলে, উনি কখন কি চায় বোঝা মুশকিল। বড্ড জটিল ব্যক্তিত্বের একজন মানুষ। এই ভালোবাসেন আবার এই বকাচকা করেন। কখনো কি হবে আমার ওনাকে বোঝার মতো ক্ষমতা? সকালবেলা সাবধানে যাস তোরা দুজনে, তোদেরকে নিয়ে বড্ড চিন্তা হয় আমার। আর আরিশ, তুই যা অগোছালো, মেয়েটার একটু খেয়াল রাখিস। হ্যাঁ ভাইয়া, খেয়াল তো রাখবি। যতই হোক ওর আরও পাখি বলে কথা। সানা আরুষিকে দেখে চোখ মেরে বলে। সানা এরকম কর্মকাণ্ড আরুষি একটু ঘাবড়ে গেল, কিছু বলল না। তবে বড়দের মাঝে এরকম কথা বলে সানা প্রায়। তাহলে আসছি আমরা। আরাব বাহিরে দাঁড়িয়ে আছে। উনি দাঁড়িয়ে আছেন মানে? উনি কি আমাদের সঙ্গে যাবেন নাকি? আরাব যেতে চাইলো, না করতে পারলাম না। তুই আর বেশি কথা বাড়াস না, তাড়াতাড়ি চল। উনি যাচ্ছে মানে আমি যাব না? এটা কোনো কথা হলো? তুমি যাবে আর আরাব অসভ্য হলো একটা ছেলে। আশা করি তোমার কোনো সমস্যা হতে দেবে না ও। আরিশের বাবা বলাতেই সানা আর না করতে পারলো না, ওদের সাথে গেল। সারাটা রাস্তা সানা আর আরু দুজনে মিলে বক বক করতে করতে এসেছে। যদিও সানা বেশি কথা বলেছে আগের দিন, আরাবকে অনেক কিল ঘুষি মারায় ও লজ্জায় বেশি কথা বলতে পারেনি। এয়ারপোর্টে নেমে আরাব আরিশকে আলাদাভাবে ডেকে বলল, দোস্ত, তোর বোনটাকে বল না আমার সঙ্গে রিলেশনে যেন রাজু হয়ে যায়। পছন্দ তোমার, বিয়ে করবে তুমি, আমি কেন রাজি করাবো? হ্যাঁ দোস্ত, তুইও এমনটা করতে পারলে তো আমার সাথে। মনে রাখবো। বাই দ্য ওয়ে, যাচ্ছিস যখন তোর গোল করে বাড়ি ফিরিস, না হলে তোর মানিজ্জত ফালুদা করে দিব আমি। আগে নিজের গেস্টটা সামলা, তারপর আমাকে বলিস। ওই বিরক্তকর লোকটার সাথে আমাকে আবার বাড়ি ফিরতে হবে? উফ, অসহ্যকর। সমস্যা কিসের? ওনাকে দেখে যথেষ্ট ভালো মনে হয়। ভালো না তো চাই। ওনার কথা ছাড় তুই। সাবধানে থাকিস আর ভালো খবর নিয়ে আসিস। আরু পাখি। আরুষি চোখ গরম করে বলে, সানা, আমি কিন্তু তোর ভাবি হই। তোমার কি মনে হয় অব্র, আরও কি রাজি হবে এত কিছু বলার পরেও? আঙ্কেল, আমার মনে হয় আরও এত সহজে রাজি হবে না। আর তাছাড়াও হয়তো আরিশ ওকে আসতে দেবে না। তবু ওকে যে করে হোক আমি আমার কাছে আনবই, না হলে আমার নামও অব্র নয়। অনেক বড় মুখ নিয়ে তো বলছো, তা কাজটা ঠিকঠাক হবে তো? রায়হান আহমেদ এর কথা শুনে অব্যয় মনে মনে বলে, আপনাকে কি করে বলি আঙ্কেল, আমি যা করি সবই আরিশ আগে থেকে জেনে যায়। ব্যাপারটা এত সহজভাবে বললেও সহজ নয়। কিন্তু মুখে বলে, আমি যখন একবার বলেছি কাজটা করব তো করবেই, না হলে আপনি তো আছেন, ইমোশনালি ব্ল্যাকমেল করে নিয়ে আসবেন। যতই হোক নিজের মেয়ে বলে কথা। বলে হাসতে লাগলো অব্যয়। আরিশার আর আরুকে এয়ারপোর্টে নামিয়ে রেখে সানা আর আরাব দুজনেই বাড়ি যাচ্ছে। সানাকে না চাইতেও ওকে আরবের পাশে সিটে বসতে হয়েছে, যদিও বা ও চায়নি। মাঝ রাস্তায় গিয়ে আরব গাড়িটা থামিয়ে দিল। এ কি, আপনি মাঝ রাস্তায় গাড়ি থামালেন কেন? আমার তোমার সাথে কিছু কথা আছে, সেই জন্য। দেখুন, আমার সঙ্গে আপনার কোনো দরকারি কথাই নেই। আপনি এখন প্লিজ তাড়াতাড়ি চলুন, আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আরব সানার দিকে খানিকটা ঝুঁকে গিয়ে বলে, যতক্ষণ না আমার কথা তুমি শুনবে ততক্ষণই এখান থেকে কোথাও যেতে পারবে না তুমি। সানা একটু ভয় পেয়ে গিয়ে বলল, আপনার ইচ্ছা নাকি? আমার ইচ্ছা। জানি প্রত্যেকবারের মতো সেই একই কথা বলবেন যে আপনি আমাকে ভালোবাসেন আর আমিও যেন আপনাকে ভালোবাসি, এই কথাটাই তো? যদি এটাই ভেবে থাকেন তাহলে খুব বড় ভুল করেছেন। আমি কি একেবারে অযোগ্য যে তুমি আমাকে মানাতে পারছো না? সে উত্তর আমার কাছে নেই। সানার থেকে এমন একটা উত্তর শুনে আরবের খুব রাগ হলো, কারণ পজিটিভ হোক বা নেগেটিভ যে কোনো একটা উত্তর আরব শুনতে চেয়েছিল। আর বেশি কথা না বাড়িয়ে চুপচাপ গাড়ির স্টার্ট দিল। সানার কথা শুনে আরব মনে মনে বলে, ভালো কথার মেয়ে না তুমি, বুঝতে পেরেছি। এবার আমার টেকনিক আমাকে মানাতে হবে। কলকাতায় এয়ারপোর্টের অনেকক্ষণ আগেই প্লেন থেকে নেমেছে।
10 মিনিট হলো দাঁড়িয়ে আছে ওরা গাড়িটার জন্য অপেক্ষা করছে। যদিও বা আরিশ এর আগে অনেকবারই কলকাতায় এসেছে ঘুরতে, তবে আরিশের কখনো আসা হয়নি, তাই সব কিছু চোখে যেন কেমন নতুন নতুন লাগছে। আরিশ আরুর দিকে তাকিয়ে বলল, ভালো লাগলো কলকাতা? আরুষি মুখে হাসি নিয়ে, হ্যাঁ ভালো লেগেছে। আপনি এর আগে এসেছেন? হ্যাঁ, এসেছি অনেকবার, তবে তোমার সাথে এই প্রথম সুযোগ হলো। ওরা কথা বলতে বলতে গাড়ি চলে এলো। ওরা দেরি না করে তাড়াতাড়ি গাড়িতে উঠে গেল। বেশ অনেকক্ষণ ধরে গাড়ি চলছে, আরও খুব বিরক্ত লাগছে এতক্ষণ ধরে বসে থাকতে। আরুষি আর না পেরে আরিশকে জিজ্ঞেস করলো, আর কতক্ষণ লাগবে? এখনো বেশ অনেকক্ষণ। তোমার যদি ঘুম পায় তো আমার কাছে মাথা রেখে ঘুমাতে পারো। আরুষি একটু স্তব্ধ বোধ করলেও না করতে পারলো না, তাই আরিশের কাঁধে মাথা রাখা আর কখনো যে চোখ দুটো এক হয়ে এসেছে বুঝতেই পারলো না। আরুকে সাইড থেকে জড়িয়ে ধরলো আরিশ, যাতে গাড়ি ঝুঁকিনিতে ওর ঘুম ভেঙে না যায়। প্রিয়তমার দিকে তাকিয়ে আছে আরিশ, হয়তো এ দেখার যেন কোনো শেষ নেই। ঘুম ভাঙতেই কোনো একটা তীব্র আওয়াজ পেয়ে আরুষির মনে কৌতূহল যেন আরও বেড়ে গেল। এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল তাই কিছু জানতেই পারেনি, আরিশকে কোথাও দেখতে পেল না, কিন্তু তার থেকেও বড় কৌতূহল যে আওয়াজটা আসছে কোথা থেকে, অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতোই শুনতে। তাই তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে ব্যালকনিতে গিয়ে দেখলো চারিদিকে সমুদ্র আর প্রচণ্ড ঢেউ। পাড়ে এসে আশ্রে আসার জন্য তারা তীব্র আওয়াজ। ঘুম থেকে উঠে এরকম যে একটা দৃশ্য দেখতে পাবে আরুষি, সেটা হয়তো ও ভাবতেও পারেনি। ওর রুমটা সমুদ্র থেকে সামান্য একটু দূরেই, 2 মিনিট হাঁটতেই সেখানে যাওয়া যাবে। আরুষি আনন্দটা উপভোগ করার জন্য 2 হাত মেলে জোরে জোরে প্রাণ ভরে শ্বাস নিচ্ছে। তখন আরিশ পিছন থেকে এসে আরুষির কোমরটাকে জড়িয়ে ধরে ওর মুখে কিস করে বলল, পছন্দ হয়েছে আরু পাখি? ভীষণ, কিন্তু আপনি আমাকে আগে বললেননি কেন? আগে বললে এটা কি আর সারপ্রাইজ থাকতো? আরুষি এবার আরিশ এর দিকে ফিরে হুট করেই আরিশের গালে হালকা করে একটা কিস করে বলল, থ্যাংক ইউ সো মাচ ফর দিস সারপ্রাইজ। বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে বিচের ধারে চলে গেল। আরুষি ও আরুষির পিছনে পিছন গেল। ভালোবাসার মানুষটাকে কখনো একলা হতে দেবে না, ও সব সময় নিজের সাথে আগলে আগলে রাখবে। জালের মধ্যে পা ডুবিয়ে হাতে হাত রেখে হাঁটছে আরু আর আরিশ। দীর্ঘ পথ অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওরা, আর সমুদ্রের ঢেউগুলো ক্রমশ পায়ের ছাপগুলোকে মিলিয়ে দিচ্ছে তার নোনা জল দিয়ে। আচ্ছা, গাড়ির ড্রাইভারকে কি বাবা আগে থেকে বলে রেখেছিলেন এখানে আসার জন্য? আসলে বাবাকে আমি বলেছিলাম সবকিছু একটু অ্যারেঞ্জ করার জন্য, আর বাবাকে কথাটা বলতেই বাবা একেবারে রাজি হয়ে গেল। তাহলে আপনার অফিসের কাজ? ওটা তো একটা বাহানা তোমাকে এখানে আনার জন্য, আর প্রিন্সিপালের কাছ থেকে ছুটি নেওয়ার জন্য। ওনাকে যদি এই কথাটা না বলতাম তাহলে এই সিচুয়েশনে উনি আমাকে কখনোই ছুটি দিতেন না। সত্যিই তো আপনার ফাইনাল এক্সাম, আর আপনি ছুটি নিলেন কেন? আমার এই বউটার জন্য। বড্ড ভালোবাসি যে আমার এই বউটাকে। আরুষি লজ্জা পেয়ে কথা ঘুরানোর জন্য বলল, আচ্ছা, জায়গাটা কিন্তু খুব সুন্দর, কক্সবাজারের মতোই। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর। এটা হলো দীঘা, আরো সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো, সব তোমাকে দেখাবো। পরে দেখব সব, আগে আপনাকে একটু ঢেউয়ে ভিজিয়ে দেই। এই বলে ধাক্কা মেরে আরুষিকে জলে ফেলে দিল। তবে আরিশ ওর হাত ধরে থাকার জন্য আরুষিকে নিয়েই পড়লে জলে পড়ে দুইজনেই হাসতে লাগলো। সমুদ্রের ঢেউ এসে দুজনকেই ভিজিয়ে দিয়ে যাচ্ছে, মিলেমিশে যাচ্ছে সব কিছু, একাকার হয়ে যাচ্ছে ভালোবাসায়। হয়তো শুরু হতে চলেছে কোনো এক নতুন ভালোবাসার অধ্যায়। আরিশ আর আরু দুজনেই একসঙ্গে অনেকক্ষণ ধরে ওখানে সময় কাটালো। আরুষি নোনা জল আর বালিতে মাখামাখি হয়ে গেছে, কিন্তু আজ যেন ও সেখানে থেকে হোটেলে ফিরে যাবে না বলে প্ল্যান করেছে। আরিশের এখন ঠিক তেমনটাই মনে হচ্ছে। আরু পাখি, অনেক হয়েছে, এখন আর ভিজতে হবে না, চলো আমরা ফিরে যাই। প্লিজ আরেকটু থাকি না, আমার খুব ভালো লাগছে। আপনিও থাকুন, কত এনজয় হচ্ছে বলুন তো। আর 1 মিনিটও নয়, আমরা এক্ষুনি হোটেলে ফিরে যাব। আরু জলের মধ্যে বসে আছে আর উঠবে না বলে ঠিক করেছে। আরু পাখি, ওঠো। আরুষি গলা ফুলিয়ে বলে, আমি উঠবো না। তুমি শিওর উঠবে না? হ্যাঁ, উঠবো না। আমি আরো কিছুক্ষণ থাকবো ভাবলাম না, আমার খুব ভালো লাগছে এখানে।
আরুষির কোনো রকম ওঠার প্ল্যান না দেখে আরিশ আরুকে এইবার কুলে তুলে নিয়ে হাঁটা দিল হোটেলের দিকে। আরুষি আরিশের কুল থেকে নামার জন্য ছটফট করছে, আরু জোরে জোরে চেঁচাচ্ছে। আমাকে প্লিজ ছাড়ুন, আমি ওখানে যাব। দেখুন সবাই কত মজা করছে। একদম না আরু পাখি, এরকম পাগলামো করছো কেন? আমরা আবার বিকেলে আসবো তো। আরিশ আর আরুর কাণ্ড দেখে সবাই ওদের দিকে তাকিয়ে আছে, আর মাঝে মাঝে কেউ কেউ আবার ওদের দেখে মুচকি মুচকি হাসছে। দেখুন সবাই আমাদের দিকে কেমন ভাবে তাকিয়ে আছে আর দেখে কিভাবে হাসছে। প্লিজ আমাকে নামান। কে কি ভাববে আই ডোন্ট কেয়ার। এদিকে দেখুন আঙ্কেল আন্টি, আমি জানি না আমি এখন যে কথাটা বলবো আপনারা তাতে সম্মতি প্রকাশ করবেন কিনা, তবুও এটা আপনাদেরকে জানানো আমার কর্তব্যের মধ্যে পড়ে। বাকিটুকু আপনাদের উপর, আপনারা কি করবেন। আপনাদের মতে অমতে আমি কোনো কিছুই করব না। কি বলবে আরাব বাবা, আমারও তো শোনার জন্য অপেক্ষা করে আছি। আর তাছাড়া তুমি যথেষ্ট বুদ্ধিমান একটা ছেলে আর অ্যাডাল্ট একজন, আশা করি ঠিক ভুল বিবেচনা করার ক্ষমতা তোমার আছে। তাই আমি মনে করি তুমি যা সিদ্ধান্ত নিবে ভুল কিছু নেবে না। বলো, কি বলছিলে তুমি বাবা? দেখুন, আমি বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদমই পছন্দ করি না, তাই সোজাসাপটা এই কথাটা বলতে চাই যে আমি সানাকে বিয়ে করতে চাই। আরবের মুখ থেকে কথা শুনে আফজাল সাহেব আর কণিকা খান দুজনে পরস্পরের দিকে তাকালেন, তারপর হেসে ফেললেন দুজনেই। ওনাদের হাসতে দেখে আরব একটু চমকে গেল, মনে মনে ভাবতে লাগলো তাহলে তারা কি ওকে ভুল বুঝলো। আফজাল সাহেব উঠে আরবকে জড়িয়ে ধরলো, তারপর বললেন, আমি জানতাম তুমি এরকম একটা কিছু বলবে, আর তোমার হাতে আমার মেয়েটাকে দিয়ে আমি নিশ্চিন্ত থাকবো, যেটা আর বলতে বাকি রাখে না। তোমার আঙ্কেলকে আমি এর আগে কথাটা একবার বলেছিলাম, কিন্তু উনি তখন বলেছিলেন তুমি হয়তো রাজি হবে না, সেই কারণে আর বলে উঠিনি। কিন্তু এখন তুমি যখন বলছো কথাটা, দুই পরিবারের সম্মতি নিয়েই এগোতে পারি। আমার তরফ থেকে কোনো অমত নেই, আর আশা করি আরিশ বা আরু মামুনিরও থাকবে না। তাহলে আর দেরি করে লাভ কি, পাঠিয়ে দাও তোমার বাবা মাকে আমাদের বাড়িতে। আচ্ছা আঙ্কেল, তবে যতদিন না আরিশার ভাবি ফিরছে ততদিন কোনো কাজই হবে না। আমি ওদের ছাড়া কিছু করতে চাই না। সে তো অবশ্যই, তবে সানার এই বিয়েতে মত আছে কিনা তাও তো আমাদেরকে জানতে হবে, তাই না? না হলে মেয়েটার সাথে খারাপ হবে। আমি ওকে মানিয়ে নিব আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। বলে আরও টুকটাক কিছু কথা বলে বেরিয়ে গেল আরব। আফজাল সাহেব আর আরিশের মা দুজনেই এখন বেশ নিশ্চিন্ত। আরু মামুনি আসতেই আরিশের জীবনটা কেমন উজ্জ্বল হয়ে উঠেছে, আর আমার ছেলেটার মধ্যেও অনেক পরিবর্তন এসেছে। এবার মেয়েটার দায়িত্ব আরাব নিলে তাহলে তো আমি চিন্তামুক্ত। লাঞ্চ করে এসে আরু আর এক মুহূর্তেও দেরি করেনি ঘুমাতে, কারণ আরিশ আরুকে বলেছে যে ও যদি না ঘুমায় তো বিকেলে ঘুরতে নিয়ে যাবে না। সেই ভয়ে ভয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আরুষি। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আরিশ, আর উত্তাল সমুদ্রের ঢেউ তার ব্যস্ত হাতের জ্বলন্ত সিগারেটের মাঝে মাঝে ঢেউয়ের ধোঁয়া উড়িয়ে দিচ্ছে বাতাসে, আর চারিদিকে কর্কশ একটা গন্ধ ছড়িয়ে যাচ্ছে। সিগারেটের ধোঁয়া আরুর নাকে বোঝাতেই আরু ঘুমের মধ্যে থেকে কাশতে শুরু করলো। আরিশ পিছন ফিরে একবার বাঁকা একটা হাসি দিল, তারপর আবার আগের মতোই তাকালো সমুদ্রের দিকে। টেবিলের উপর থাকা মোবাইল ফোনটা বেজে উঠতেই রুমে গেল, গিয়ে আরুষি থুতনিতে থাকা তিলটার দিকে প্রথম নজর যেতেই আলতো করে তিলটা স্পর্শ করে ফোনটা নিয়ে ব্যালকনিতে গেল। স্যার, আপনি যা যা করতে বলছিলেন তাই তাই করেছি। ওনাকে পেয়েছো? উনি যেখানে থাকেন সেখানকার অ্যাড্রেসটা আমরা জানতে পেরেছি, তবে এখন উনি আগের জায়গায় থাকেন না, সেখানে থেকে অন্য জায়গায় চলে এসেছিলেন, এটা জানতে পারলাম। ইমিডিয়েট কাজটা করো, যত তাড়াতাড়ি সম্ভব হয়। ওনার ঠিকানাটা কোথায়? স্যার, ওনার বাসা হলো সিলেটে, কিন্তু বহু বছর আগে উনি ধানমন্ডিতে থাকতেন, তারপরে ওখান থেকে সিলেটে চলে আসেন। ওকে, পুরোটা খোঁজখবর নিয়ে আমাকে জানাবে। সিগারেটটা আরেকবার টান দিয়ে বাইরে ফেলে দিল আরিশ। এতদিন শুধু শুনেছে যে সিগারেটে নাকি একটা পুরুষের ব্যর্থ নির্মূল করতে অনেকটা কার্যকরী একটা উপাদান, কিন্তু তা আজকে কতটা কার্যকর সেটাও বুঝতে পারছে। এক প্রকার ব্যর্থ আছে ওর বুকে, ভালোবাসার মানুষটাকে না পাওয়ার কষ্ট, আরুষির ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার কষ্ট। আরিশ এগুলো ভেবেই কষ্ট পাচ্ছিল যে কবে সেই দিনে আসবে যেদিন আরুষি ভালোবেসে
ওকে গ্রহণ করে নেবে। আর সেদিনের অপেক্ষায় আছে আরিশ। বিচের ধার দিয়ে হেঁটে চলেছে আরু আর আরিশ। আর কিছুক্ষণ পরে সূর্য অস্তে যাবে। বিচের ধারে মানুষের কোলাহলে পূর্ণ। সকলেই তাদের ভালোবাসার মানুষের এবং পরিবারের সঙ্গে একান্ত ভালো সময় কাটানোর জন্য এখানে এসেছেন। দুজনে পাশাপাশি হেঁটে চলেছে, তবে আজকে আরিশ নিস্তব্ধ আর তার সঙ্গে আরুও। আরশিকে আজকে দেখে খুবই অবাক লাগছে আরুর, কারণ ও যেন আরশিকে চেনে। সেই আরিশ আর এখানকার আরিশের মধ্যে হাজারো তফাৎ। এই আরশিকে দেখলে কেউ কখনো বলবে না যে উনি হলেন সেই মানুষ যিনি আরশির উপর রাগ, অভিমান, ভালোবাসা সমস্ত কিছুই দেখায়। এই সমস্ত কথাগুলো আরুষি ভাবছে আর ভাবার চেষ্টা করছে যে এমন কি হলো যার জন্য আরিশের এমন নিস্তব্ধতা। সকালে তো বেশ ভালোই ছিল, তাহলে কি দুপুরে কিছু হয়েছে তার জন্য আরিশের মুডটা অফ? আরুষি না পেরে বলে উঠল, আপনার কি কোনো কারণে মুড অফ? আরিশ সামনের দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, না। ও, তারপর দুজনের মধ্যে আবারও নীরবতা। অন্য দিনের আরিশ আর এখনকার আরিশ এর মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছে না আরুষি। ও একটু না হলেও অনেকটাই ওই পুরনো আরিশটাকে বড্ড মিস করছে, যে বারবার ওর উপর অধিকার ফলাতো আরুষির না চাইতেও। আরুষির এখন কেন জানি না খুব ইচ্ছে হচ্ছে আরিশের উপর অধিকার ফলানোর। আরুষি হঠাৎ জোরে চেঁচিয়ে, ওই দেখুন না, ওখানে কত সুন্দর সুন্দর জুয়েলারি বিক্রি হচ্ছে, আমিও কিনবো। আমি কি বারণ করেছি তোমাকে? না, তা করেননি, তবে আপনি চয়েস করে দিবেন। বলে আরু আরিশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। সেখানে গিয়ে আরুষি ইচ্ছে করেই নিজের কিছু পছন্দ করছে না, বারবার আরিশের সামনে এটা ওটা ধরছে। আর যেটাই ধরছে আরিশ সেটাতেই মাথা নাড়াচ্ছে। ওর মনোযোগ যে কেন অন্য কিছুতে সেটাও বুঝতে পারছি না আরু। শেষমেশ আরিশের এরকম ব্যবহার দেখে আরুষির রাগ হলো আর তার সাথে একটু খারাপও লাগলো। রাগ করে জুয়েলারিগুলো আর কিনল না আরু। কিছুক্ষণ বিচের ধারে কাটিয়ে সন্ধ্যা হতেই ওর হোটেলে ফিরে গেল রাত 10:30। ডিনার করে এসে ওরা অনেকক্ষণ আগেই হোটেলে ফিরে এসেছেন। আরুষি ঘরের মধ্যে থাকলেও আরিশ ব্যালকনিতেই ছিল এতক্ষণ ধরে। আরুষি না পেরে আরিশের কাছে গিয়ে আরিশের পাশে দাঁড়ালো, তারপর নির্লিপ্তভাবে আরিশের কাছে আবদার করলো, চলুন না এখন একটু বিচের ধারে যাই, আমার এখন যেতে ইচ্ছে করছে। আরিশ অবাক চোখে আরুষির দিকে তাকিয়ে তারপর শান্ত দৃষ্টিতে বলল, অনেক রাত হয়েছে আরু পাখি, ঘুমিয়ে পড়ো। আমি যখন একবার বলেছি যাব তখন যাব, আপনি না যেতে চাইলে বলেন, আমি একা একাই যাচ্ছি। আরুষি ইচ্ছে করে কথাটা বলল যেন আরিশ ওকে নিয়ে যেতে বাধ্য হয়। পাগলামো করো না আরু পাখি, ঘুমিয়ে পড়ো। ও, বুঝতে পেরেছি, আপনি নিয়ে যাবেন না তাই তো। আচ্ছা, আমি একাই যাচ্ছি। বলে বেরিয়ে যেতে গেলেই আরিশ আরুষির হাত ধরে ফেলল। এ হাত যখন একবার ধরেছি তখন কখনো একা ছাড়বো না। বলেও আরিশ ও আরুর সাথে সি বিচে দাঁড়িয়ে গেল। জ্যোৎস্না রাত, চারদিকে জনমানব শূন্য। আকাশের উজ্জ্বল চাঁদও যেন দীর্ঘ বছর ধরে প্রতীক্ষারত। জলের মাঝখানে দুজন দুজনের হাতেটা ধরে রেখে দাঁড়িয়ে আছে। চাঁদের উজ্জ্বলতা সারা শরীরে মাখামাখি। নীরবতা কাটিয়ে আরিশ বলে উঠল, একটা কবিতা শুনবে আরু পাখি? আরুষি সমুদ্রের দিকে তাকিয়ে, বলুন। মনে মনে ভাবলাম, আমি তো আপনার কথা শোনার জন্যই অপেক্ষায় রত। একবার ডাক দিয়া দেখো আমি কতটা কাঙাল, কত হুলস্থুল অনটন আজন্ম ভেতরে আমার। তুমি ডাক দিলে নষ্ট কষ্ট সব নিমিষেই ঝেড়ে মুছে শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছাবো, পরিণত প্রণয়ের উৎস মূল ছব। পথে এতটুকু দেরি করব না। তুমি ডাক দিলে সীমাহীন খাখা নিয়ে মরুদ্যান হব। তুমি রাজি হলে যুগল আহ্লাদে এক মনোরম আশ্রম বানাবো। একবার আমন্ত্রণ পেলে সব কিছু ফেলে তোমার উদ্দেশ্যে দেব উজার উড়াল। অভয় আরণ্য হবে কথা দিলে, লোকালয়ে থাকবো না আর, আমরণ পাখি হয়ে যাব, খাবো মৌনতা তোমার। কবিতাটা শেষ হতেই আরিশ এর চোখের কোনো জল জমে এলো।
এরপর আরুষি আরিশের দিকে ফিরে আরিশের কাঁধের উপর নিজের হাত দুটোকে রেখে পা দুটোকে সামান্য উঁচু করে আরিশের ঠোঁট দুটোকে স্পর্শ করলো। আরিশ হয়তো এই মুহূর্তে আরুষির থেকে এটাও ভালোবাসা আশা করেনি। পরম আবেশ আরুষিকে নিজের সঙ্গে আরও জড়িয়ে ধরল আরিশ। আরুষি আরিশের থেকে অনেকটাই বেটে নিজের মাথাটাকে আরিশের বুকে ঠেকাতে পারলেও আরিশ এর ঠোঁট দুটো স্পর্শ করা ওর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। একটু ভালোবাসা দেওয়ার জন্য এতটুকু করেছে আরিশই। সমুদ্রের জলগুলো পরম আবেশে ভালোবাসার দুটি মানুষকে ক্রমাগত ভিজিয়ে দিয়ে যাচ্ছে। আরুষি আরিশকে ছেড়ে বলল, আপনার কবিতার কাতরোক্তি আমার হৃদয় স্পর্শী। আমি যদি আপনাকে আহ্বান জানাই এ রাতে আমাকে একান্তই নিজের করে পাওয়ার, আপনি কি আমাকে ফিরিয়ে দেবেন? একটু ভালোবাসবেন আমায়, মুড়িয়ে নেবেন না আমাকে আপনার ভালোবাসার চাদরে? আরিশ যেন এবার অবাক এর চূড়ান্ত পর্যায়ে। আরুষি থেকে এত কিছু এত তাড়াতাড়ি আশা করেনি ও। তাহলে কি ওর ভালোবাসা আরু হৃদয়কে স্পর্শ করতে পেরেছে? দেখো আরু পাখি, তুমি হয়তো আবেগের বশে সমস্তটা বলেছ। যেদিন ভালোবেসে একান্তে আমাকে গ্রহণ করবে সেদিন তোমাকে আমি ফিরিয়ে দেব না। এটা আবেগ নাকি ভালোবাসা সেটা আমি জানি না, তবে আমি খুব অদ্ভুত এক অনুভূতিতে জর্জরিত। বলুন, ভালোবাসবেন না আমায়? ভালোবেসেই নিজের সাথে জড়িয়ে রাখতে চেয়েছি তোমায়, তো কি করে আমি তোমাকে ফিরিয়ে দেবো তা আমার জানা নেই। আরিশ এবার আরুষিকে কুলে তুলে নিয়ে হোটেলের দিকে এগিয়ে গেল। বিচে থেকে আরিশ আরুকে কুলে করে হোটেলে নিয়ে আসলো। রুমের ভিতর এসে আরুকে কুলে করে বিছানায় শুইয়ে দিল আরিশ। ঘরের আলোটা নিভিয়ে দিয়ে ব্যালকনির দিকে থাকা পর্দাগুলো সরিয়ে দিল। চাঁদের আলোটা ঘরের মধ্যে প্রবেশ করে সারা ঘরকে আলোকিত করে দিচ্ছে। যেখানে পূর্ণতা পাবে একটা নতুন ভালোবাসা আর সৃষ্টি হবে একটা ভালোবাসার রাত, যেখানে কৃত্রিম জিনিস কেউ অপেক্ষা করে আসলো আর প্রকৃতি জিনিসটার মধ্যে দিয়েই ভালোবাসাটা শুরু করেছে ওরা দুজনেই। সাদা পর্দা সরাতেই এক ঝলক আলো এসে আরুর মুখে পড়ল। আরুকে এখন দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। আরিশ ক্রমাগত আরুর নেশায় আসক্ত হয়ে পড়েছে। এই মুহূর্তে হয়তো নিজেকে আর আটকে রাখা সম্ভব নয় কোনোভাবেই। আরিশ ধীর পায়ে আরুর দিকে এগাচ্ছে আর ওর বুকের হার্টবিট যেন ততই বেড়ে চলছে ক্রমশ। আরিশ আরুর কাছে এসে আরুর গাল আলতো করে স্পর্শ করে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। আরিশের ঠোঁটের প্রথম স্পর্শ আরু একটু কেঁপে উঠল। এক অদ্ভুত অনুভূতি বয়ে যাচ্ছে সারা শরীরে জুড়ে। ক্রমশ শিহরিত হচ্ছে ও। আরিশ নেশা ভরা কণ্ঠে বলল, অনেক ভালোবাসি আরু পাখি তোমাকে, নিজের থেকেও বেশি। সারা জীবন তোমার সাথে তোমাকে ভালোবেসে কাটাতে চাই। বার্ধক্যও যেন কখনো আমাদের ভালোবাসাকে স্পর্শ না করতে পারে। আরু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এক অদ্ভুত অনুভূতি যা হয়তো ডায়েরির পাতাতেও লিখলে বা ব্যক্ত করা সম্ভব নয়। আরিশ এবার আরুর ঠোঁট দুটোকে দখল করে নিল আর আরুও পরম আবেশ আরিশের শার্টের কলারটা খামচে ধরল। গলার কাছে নখ দিয়ে অনেক আঁচড়ও দিয়েছে। আরিশ আস্তে আস্তে নিজের শরীরের সমস্ত ভার আরুর উপর ছেড়ে দিতে লাগলো। এদের ভালোবাসা মায়াবী রাতটাও যেন সঙ্গ দিচ্ছে বেশ। রাত যত গভীর হচ্ছে দুজনের ভালোবাসাও যেন আরও বেশি গভীর হচ্ছে। দুজন দুজনকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে ক্রমাগত। সকালবেলায় সূর্য ভালো ফুটতেই তা আরুষির মুখে পড়তেই আরও ঘুম ভেঙে গেল। আজকে আর ওর সূর্যোদয় দেখা হলো না। ঘুম ভাঙতেই আরিশ এর দিকে চোখ গেল আরুর। কপালের চুলগুলো ছড়িয়ে পড়েছে, মুখে খোঁচা খোঁচা দাড়িগুলো অদ্ভুত সুন্দর সৃষ্টি করছে। আর তার মাঝে আকর্ষণীয় হলো আরিশের ঠোঁট দুটো, যাতে যে কেউ আসক্ত হতে বাধ্য। নিজের দিকে তাকিয়ে দেখতেই খানিকটা লজ্জা পেল আরু। হঠাৎই কিছু মনে হলো। তারপর নিজে থেকেও আরিশ এর কপালের চুলগুলো সরিয়ে ভালোবাসার একটা পরশে এঁকে দিল। তারপর উঠে গেল আরিশ ওর হাতে ধরে আবার ওকে বিছানায় ফেলে দিল। আরিশ আরুর উপর উঠে, তুমি কি ভেবেছো তুমি আমাকে একা আদর করে চলে যাবে? আমি তোমাকে তোমার আদর ফেরত দেব না। আরুষি থমক খেয়ে গেল। ও ভেবেছিল আরিশ হয়তো ঘুমাচ্ছে, কিন্তু আরিশ যে জেগে আছে সেটা বুঝতে পারলে কখনোই এমন করতো না ও। এখন নিজের বোকামির জন্যই নিজেকে দুটো চোর থাপ্পড় দিতে ইচ্ছে করছে আরুর। আপনি এসব কি বলছেন? আমি এসব কিছুই করিনি। আর আপনি হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলেন। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো ঘুমের ঘরে তুমি আমার ভার্জিনিটিটাও নষ্ট করে দিয়েছো আরু পাখি। এই বাবা, এবার আমার কি হবে?
আরও আরিশ কথা শুনে যেন আকাশ থেকে পড়ল আর ভাবছে এ ছেলে বলে কি। আমি কখন কি করলাম আপনিই তো। বলে চুপ হয়ে গেল আরুষি। হ্যাঁ আমি তো, কি বলো বাকিটুকু তারপরে? কিছু না, আমাকে উঠতে দিন, আমি এখন ফ্রেশ হব। তার আগে আমার পেন্ডিং কেসটা তো আমাকে ঠিকঠাকভাবে পেমেন্ট করতে হবে, তাই না? তুমি একাই দেবে, আমি তা ফিরিয়ে দেবো না, এটা কেমন খারাপ হয় বলো না? বলে আরুর দিকে এগিয়ে যেতেই হঠাৎ ফোন বেজে উঠে আরিশের। সত্যি সবাই আমাকে প্রচণ্ড হিংসে করে, কেউ চায় না আমার ভালো, সবাই রোমান্সে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এত সকালে আবার কে? এত সকাল নয়, এখন প্রায় 9:30 বাজে। আপনি তাড়াতাড়ি ফোনটা ধরুন, অনেকক্ষণ ধরে বেজেই চলেছে। আরিশ এবার ফোনটা ধরতে গেলেই আরও তাড়াতাড়ি করে ওয়াশরুমের দিকে ছুটলো আরিশের থেকে নিজেকে ছাড়িয়ে। এটা কিন্তু ঠিক না আরু পাখি, পালিয়ে যাবে কোথায়? ফিরে তো আমার কাছেই আসতে হবে সারা জীবন। ফোনটা হাতে নিতেই দেখলো সানা ফোন করেছে। এই মিষ্টির দোকানের ছানা সকাল সকাল আমার রোম্যান্সের বারোটা তুমি বাজারে কেন? ভাইয়া কতবার বলেছি না তুই এই নামে আমাকে ডাকবি না। তুই যা, তোকে তাই বলেছি। সানা মুখ বেঁচিয়ে বলল, তা কেমন চলছে তোদের হানিমুন, মানে প্রথম রাত ভাইয়া? হুম। কানের নিচে একটা দেবো, ছোট বোন হয়েও ভাইকে এ কথা জিজ্ঞেস করিস? লজ্জা করে না? মান সম্মান লাজ শরম অনেক আগেই বিসর্জন দিয়েছি, তাই আর এই সমস্ত বলতে কোনো বাধা আইনি। আচ্ছা সেসব কথা ছাড়, তোকে একটা কথা বলার জন্যই ফোনটা করলাম। বল, কি বলবি? আম্মু বললো যে আরুর খেয়াল রাখার জন্য। তুই এই জন্য আমার রোম্যান্সে ডিস্টার্ব করলি? সানা উচ্চ সুরে হেসে বলল, সরি ভাইয়া, আমি ভাবলাম তুই হয়তো রোম্যান্স করছিস, আর আমি কি করে তা সহ্য করি বল, ওই জন্যই ডিস্টার্ব করার জন্যই ফোনটা করলাম। আচ্ছা আমার ডিস্টার্ব করা শেষ, এখন রাখি। আরিশ সানাকে আরও কিছু বলতে যাবে তার আগে সানা ফোন কেটে দিল। শাওয়ার এর নিচে দাঁড়িয়ে আছে আর আরুষি ক্রমশ শরীরে কাঁপছে। এত বড় একটা কাজ করে ফেললো সেটাও ভাবতে পারছে না। অনবরত চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আজ ওর বাবার কারণেই ওর এই অবস্থা। আরিশকে ও ঠকাচ্ছে। আরুষি মনে মনে বলে, যে মানুষটা আমাকে এত ভালোবাসে, আমার জন্য এত ভাবে, আজ আমি তাকেই ঠকাচ্ছি। আল্লাহ হয়তো এ পাপের কোনো ক্ষমা করবেন না আমাকে। বল হাউ হাউ করে কাঁদতে লাগলো আরুষি। 2 দিন আগের কথা। আরিশের উপর রাগ করে আরু যখন কলেজে ওখানে দাঁড়িয়ে ছিল তখন ওর মার থেকে ফোন আসতেই ছুটে গেল ওর বাবার কাছে। আরুষি ছুটে ওর বাবার সামনে গিয়ে ওর বাবাকে বলতে লাগলো, বাবা তোমার এই অবস্থা কেমন করে হলো, কি হয়েছে তোমার? রায়হান আহমেদের কাতর সুরে। তুই তো জানিস মা, আমার শরীরটা সব সময় খুব একটা ভালো থাকে না, আর তারপরে তুই যে আমাদের সবাইকে এত বড় একটা ধোঁকা দিবি তা আমি মেনে নিতে পারিনি। এই টেনশনে শরীরটাও খারাপ হয়ে পড়েছে। আরুষি যেন নিজেকে ক্ষমা করতে পারছে না, আর আজকে ওর বাবার এই অবস্থার জন্য নিজেকে দায়ী করছে ও। বিরাট এক অনুশোচনা কাজ করছে ওর। তার উপর আরিশের উপর রাগ রয়েছে, যা যা হলো সেই কারণেই। হঠাৎ একটা সময় রায়হান আহমেদ সবাইকে রুম থেকে বের করে দিলেন। তার নাকি আরুর সঙ্গে একান্ত কোনো কথা আছে সেই কারণে। এটা শুনে আরুও বেশ অবাক হয়েছিল, তবে ওর বাবা কি বলবে তারই অপেক্ষা ছিল। মারে, আমার এই বিপদের সময় তুই আমাকে সাহায্য কর, না হলে ওরাও যে আমাকে ছাড়বে না, আমাকে জেলে পাঠাবে আর তোর ভাইয়ের ক্যারিয়ার নষ্ট করে দেবে। বাপি তুমি হঠাৎ এই সমস্ত কথা কেন বলছো? বলছি তার কারণ হলো অব্রের বাবা মা এসে বলে গেছেন যে অব্রের সঙ্গে তোর বিয়েটা না হয় যদি, তাহলে ওনারা আমাকে জেলে দিবেন। অব্রর তো প্রায় পাগল অবস্থা, ছেলেটার অবস্থা নাকি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এটা ওর বাবা মা কি করে সহ্য করবে তুই বল? ছেলেটা বড্ড ভালোবাসে তোকে। কথাটা শুনতেই আরুষির বুকে ভিতর মোচড় দিয়ে উঠল। আরুষি কাঁপা কাঁপা সুরে বলল, আমাকে তাহলে এখন কি করতে হবে বাপি? আরিশের থেকে মুক্তি পেতে হবে তোকে, এটাই একমাত্র পথ। কথাটা শুনতেই আরুর চোখের কোণে জল চলে এলো। বেশি দিন আরিশ এর সঙ্গে আলাপ পরিচয় না হলেও এই কদিনে বেশ অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হয়েছিল আরুর আরিশের জন্য। রায়হান আহমেদ আবারও বলতে শুরু করলেন, তুই আরিশের সঙ্গে এমন ব্যবহার করবি যাতে আরিশ ভাবে যে তুই ওকে ভালোবাসিস, তারপরে তুই ওকে জানাবি যে তুই এতদিন ওর সঙ্গে ভালোবাসার নাটক করেছিস,
কিন্তু ওকে কখনো ভালোবাসিসনি। তাহলে দেখবি আরিশ নিজেই তোকে ছেড়ে দেবে। এত বড় বেইমানি ও কখনোই সহ্য করবে না। আরও খুব অবাক হয়েছিল ওর বাবার সেদিনের কথা শুনে। ওর বাবার ব্যবহার ছিল সম্পূর্ণ অন্যরকম, যেটা উনি আরুষির সঙ্গে সচরাচর করেন না। তবুও বাবা বলে বড্ড বেশি মায়ায় পড়ে গিয়েছিল আরু। ওনার কথাগুলো বিশ্বাস করেছিল এবং রাজি হয়ে যায়। দেখ মা, তুই আমার অবস্থাটা বোঝার চেষ্টা কর। সেদিন না চাইতেও মনের বিরুদ্ধে গিয়ে আরুষিকে ওর বাবার কথা মেনে নিতে হয়েছিল। আর এতক্ষণ যা করছে সব ওর বাবার কথা অনুযায়ী করেছে। ও ভাবেনি আরিশের মায়ায় পরে আবেগ মিশ্রিত হয়ে ভালোবাসায় মেতে উঠবে। তবে আরিশের প্রতি ওর ভালোবাসাটা যেন আরও বেড়েই চলছে দিন দিন। কী করে ও অব্যয়কে বিয়ে করবে এটাও জানে না। আরও ওই সব কথা ভেবেছিল, হঠাৎই আরিশ এর কণ্ঠে শুনতে পেল। আরু পাখি, আর কতক্ষণ? খিদে পেয়েছে তো, ব্রেকফাস্ট করতে যাব। আসছি। ওর ওইখানে আর একদিন থাকবে, তারপর কলকাতাটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখবে, এরকমই একটা প্ল্যান করলো। এই মুহূর্তে বেশি দিন থাকা ঠিক হবে না, তাহলে আরিশ এর এক্সাম এর ক্ষতি হবে। দুপুরবেলা সমুদ্রে স্নান করতে এসে দুজন, চারিদিকে লোকজন, দুজনে খুব মজা করছে। এই ওর দিকে জল ছুটছে মারছে, এ ওকে জলে ফেলে দিচ্ছে, এরকমই চলছে। এই যে দাদা, ছবি তুলবেন নাকি? এই বলে দুজন নানান ধরনের পোজ দিয়ে ছবি তুলতে লাগলো। সবকটা ছবিতেই ওদের ভালোবাসাটাই ফুটে উঠছে। কোনোটাই আরিশ আরুর দিকে জল ছুড়ে দিচ্ছে, কোনোটাই আরু আরিশের দিকে রাগি ফেস নিয়ে তাকিয়ে আছে, আবার কোনোটাই আরিশ পিছন থেকে চড়িয়ে আসে আরুকে। এই ধরনের নানান পোজ দিয়ে ছবি তুললো। প্রচুর ছবি তুলে স্নান করে ওরা আবার হোটেলে ফিরে গেল। বিকেলে আবার ঘুরতে আসবে। বিকেলে ঘুরতে এসে দুজনে সমুদ্রের জলে পা ভিজিয়ে চটপটি খেয়েছে। টুকটাক কিছু জিনিস কিনেছে সকালের জন্য, আর একসঙ্গে সূর্যাস্তটা উপভোগ করছে। সন্ধ্যাবেলা দুজন বিচের ধারে বসে আছে, প্রচণ্ড হাওয়া বইছে, এক মনোমুগ্ধকর পরিবেশ। আচ্ছা, এখানে কলকাতায় ঘোরার আর দেখার মতো কি কি জায়গা আছে? এখানে প্রচুর জায়গা আছে যা তুমি 2-3 দিনেও ঘুরে শেষ করতে পারবে না। এটাকে বলা হয় দ্য সিটি অফ জয়। এখানে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ওয়াটার পার্ক, নিকো পার্ক, ইকো পার্ক, সায়েন্স সিটি, বিরলা তারামণ্ডল সহ আরও প্রচুর জায়গা আছে। তবে আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না, বড্ড বেশি ভালো লেগেছে জায়গাটাকে। পরে আবার আসবো আরু পাখি, যখন আমাদের বেবি হবে। ওরা বসে আছে, হঠাৎ আরুষির ফোন এলো। সানা ফোন করেছে। আমাকেও সকালে ফোন করে রোমান্সের 12টা বাজিয়েছে। আরুষি ফোনটা ধরতেই সানা কাঁদতে কাঁদতে বলে উঠল, তোরা ওখানে মজা করছিস আর এখানে জানিস আমার কি অবস্থা? তোর আবার কি হলো? জানিস বাবা আমাকে না বলে আরব ভাইয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। আমি ওনার সাথে বিয়ে করব না। তোরা তাড়াতাড়ি বাড়ি আয়, আবার পরে না হয় ঘুরতে যাস। আগে আমার বিয়েটা ভেঙে দে। কিন্তু আরাব ভাইয়া তো যথেষ্ট ভালো একজন ছেলে, কেন তুই ওনাকে পছন্দ করিস না? আমি সেসব কিছু এখন বলতে পারছি না। তোরা বাড়ি আয়, এসে তাড়াতাড়ি বিয়েটার ভাঙচি দে, না হলে আমি কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাব বলে দিলাম। এমনিতেই উনি কালকে আমাকে ওনার বাড়িতে যেতে বলেছেন। ওনার আম্মু নাকি আসতে বলেছেন। আমি যাব না, তোরা তাড়াতাড়ি আয়। বলে ফোনটা রেখে দিল সানা। কি হয়েছে? সানা ইমিডিয়েট বাড়ি যেতে বলল। এরপর আরু আরিশকে সবটা বলল। তাহলে আমাদের কালকেই ফিরতে হবে আরু পাখি। কথাটা শুনতেই আরুষির মন খারাপ হয়ে গেল। আগে সানার ব্যাপারটা দেখা উচিত, ঘুরতে তো পরেও আসা যাবে। সমস্ত জামা কাপড় প্যাকিং করে আরিশ আর আরুষি ব্যালকনিতে বসে আছে আর বাইরে সমুদ্রের ঢেউ দেখছে। কথার মাঝখানে হঠাৎ আরিশ বলে উঠল, তোমার কখনো ইচ্ছা হয় না আরু পাখি এটা জানতে, যে তোমার বাবা কেন তোমাকে পছন্দ করেন না, কেন সব সময় খারাপ ব্যবহার করেন তোমার সাথে? কথাটা শুনতেই আরুর বুকের ভিতর ধক করে উঠল। তাহলে কি আরিশ সব জেনে গেছে? আরুষি কাঁপা কাঁপা গলায়, আপনি হঠাৎ এই সমস্ত কথা বলছেন না? মানে আপনি তো আর এসব বলেন না কখনোই, তাই জিজ্ঞাসা করলাম আর কি। আসলে তা না, আমি এটাই ভাবি যে কেন উনি তোমার সাথে এমন করেন। এটা আমার কাছে অনেক বড় একটা প্রশ্ন, আমিও উত্তরটা জানতে চাই। আরু মনে মনে বলল, আপনার সঙ্গে আমিও জানতে চাই, তবে
আমি আপনার সঙ্গে যা যা করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। তবে যা খুশি হয়ে যাক আরু পাখি, এটা মনে রেখো যে কখনো আমার থেকে তোমাকে আলাদা হতে দেব না। সে যা কিছুই হয়ে যাক, সব সময় নিজের সাথে আগলে রাখবো। সকাল 8টার সময় এমার্জেন্সি টিকিট কেটে আরু আর আরিশ ঢাকায় পৌঁছেছে। সেই ভোরবেলা থেকেই সানা ফোন করে চলছে যাতে ওরা তাড়াতাড়ি চলে আসে। আরু বাড়ি আসতে আরুকে সানা টেনে নিয়ে ওর ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। ওকে চেঞ্জ অবধি করতে দেয়নি। সারা রাত ঠিক করে চিন্তায় ঘুমাতে পারেনি আরু। এদিকে আরিশকে নিয়ে চিন্তা, অন্যদিকে ওর বাবাকে নিয়ে চিন্তা, আর এদিকে সানা। সকলের চিন্তা একসঙ্গে ছোট মাথাটার বড্ড বেশি প্রেশার দিচ্ছে। মাথা ব্যথা করছে প্রচণ্ড, কিন্তু এখন যদি সে কথাটা ও সানাকে বলে তাহলে সানা ভাববে আরু হয়তো ওকে সাহায্য করবে না বলেই এমনটা বলে, তাই আরু কিছু বলতে পারছে না। কে রে, তুই কিছু বলছিস না কেন? বল, আমি কি করব এখন? আরু নিজেকে ক্রমস্থির রাখার চেষ্টা করে বলল, দেখ সানা, জেদ করিস না। আমার মনে হয় তোর আরাব ভাইয়াদের বাড়ি যাওয়া উচিত। আর তুই বললেও আমার মনে হয় না বাবা তোর কথা শুনবেন। তাই বেকার জেদ করিস না, তাহলে খামোখা বকা খাবি সকলের কাছে। আরু, তুইও এরকম বললি তো সকলের মতো? আমাকে কেউ বুঝলো না বলে নেগা কান্না করে সানা। দেখ সানা, তুই যেটা ভাবছিস সেটা নয়, তোর ভালোর জন্যই বলছি। তুই যদি আরাব ভাইয়াকে বিয়ে করতে না চাস তাহলে ওনার সঙ্গে একান্তে কথা বলে সরাসরি ওনাকে জানা যে তুই ওনাকে বিয়ে করতে চাস না, তাহলেই তো সব সমস্যা মিটে যায়। ওনার সঙ্গে আলাদাভাবে আমি আর কথা কোনোভাবেই না। বাবা, উনি মানুষ না ডাকাত? আমার ওনাকে খুব ভয় লাগে। সানা, তুই কিন্তু এবার একটু বেশি জেদ করছিস। এরকম করলে আমি কিন্তু তোকে কোনো সাহায্য করব না বলে দিলাম। আচ্ছা, আমি ওনাকে গিয়ে সব বলবো, তবে তোকেও আমার সঙ্গে যেতে হবে। হঠাৎ বাইরে থেকে আরিশ এসে বলল, হ্যাঁ, তোর সঙ্গে যাবে, তবে তার আগে আমার বউকে তুই আমার সঙ্গে যেতে দে। সানা আরুকে হালকা করে ওর কাঁধ দিয়ে ধাক্কা মেরে। উফ, ভালোবাসা! আরু সানার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, সানা, এসব কি কথা? আরু পাখি, তাড়াতাড়ি এসো। না, ও যাবে না। আমি এখন ওর সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা বলছি। আমার কথা শেষ হলে তারপর যাবে। আরু পাখি আসবে কি আসবে না? আরু আরিশের দিকে ভাইয়া, একটু পরে যাচ্ছে, তুই এখন যা তো। কাচুমুচু মুখ করে রইল। আরিশ এবার আরুর কাছে গিয়ে আরুকে কুলে তুলে নিয়ে রুমে থেকে বেরিয়ে গেল। আরু শক্ত করে আরিশের গলাটা জড়িয়ে ধরেছে ওর হাতে দুটো দিয়ে। অনেক ভরসা করে মানুষটাকে, জানে যে কখনো তাকে ছেড়ে যাবে না। মাঝে মাঝে ওর খুব ইচ্ছে হয় আরিশকে ভালোবাসতে, তবে কোথাও যেন একটা দ্বিধাবোধ কাজ করে। তাই জন্য হয়তো এখনো ভালোবাসি কথাটা বলে উঠতে পারেনি। ভালোবাসা শব্দটা নিয়ে ওর মনে কিঞ্চিত একটু সন্দেহ আছে। কারণ সত্যি কি একই দিন এই একটা মানুষ প্রতি ভালোবাসা সম্ভব? ভালোবাসার কোনো সময় লাগে না, সেটা মন মানলেও মস্তিষ্কটা কিছুই যেন মানতে চায় না। বরাবর বিরোধিতা করে মনটার। ভালোবাসি শব্দটা বলার সুযোগটা কি ও পাবে? আরিশ ওকে কুলে করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকে দেখে আরিশকে বলল, এ কি, আপনি ওয়াশরুমে নিয়ে যাচ্ছেন কেন? আরিশ আরুকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে নিজেও দাঁড়ালো। তারপর শাওয়ারটা ছেড়ে দিতেই জলগুলো পুরে দুজনেই শরীরকে ভিজিয়ে দিল। তোমার যে মাথা ব্যথা করছিল, তাও তুমি এখানে বসেছিলে কেন? সানাকে তো বলতে পারতে, বলে কি চলে আসা যেত না? আরু অবাক চোখে আরিশের দিকে তাকালো। মাথা থেকে টপ টপ করে জলের ফোঁটাগুলো চোখে মুখে আছড়ে পড়া, ঠিক করে তাকাতেও পারছে না। তাই কোনো রকমই পিট করে আরিশের দিকে তাকিয়ে বলল, আপনি কি করে জানলেন যে আমার মাথা ব্যথা করছিল? আরিশ আরুর কোমর জড়িয়ে ধরে নিজেকে কাছে টেনে নিয়ে বলল, ভালোবাসা আরু পাখি, সবই ভালোবাসা। যেদিন তুমিও আমাকে আমার মতো করেই ভালোবাসবে, সেদিন তুমিও বুঝবে আমার প্রতিটা হৃদয়ের স্পন্দন। তোমার অনুভবে শুধু আমিই থাকবো, তোমার আসক্তিতে পরিণত হব আমি। তখন আমি বিহীন তুমি কিছুই নয়। প্রতিটা মুহূর্তে তুমি আমাকে পেতে চাইবে। এমনই এক ভালোবাসা বাসতে হবে তোমাকে, যেমনটা আমি তোমাকে বাসি আরু পাখি। তাই বুঝতে পারি তোমার না বলা সত্ত্বেও তোমার এই অজানা অনুভূতিগুলো।
তুমিও এমন এক অনুভূতিতে একদিন জর্জরিত হবে, তবে সেদিন হয়তো আর সুযোগ থাকবে না যদি কোনো ভুল করো। সুযোগ থাকবে না কথাটা শুনে আরু সমস্ত শরীর যেন কেঁপে উঠল। আরিশের কথার মধ্যে যে কোথাও একটা গভীর ইঙ্গিত রয়েছে সেটা আরু বুঝতে পারলো। তবে সত্যি কি ভুল করেছে ও আরিশকে এভাবে ঠকিয়ে, যেখানে ওর আরিশকে সমুদ্র সমান ভালোবাসা কথা, আরিশ আরুষিকে জাকি দিয়ে। কি হলো আরু পাখি, কি ভাবছো এত? আরুষি চমকে গিয়ে বলল। কই কিছু না তো। আরিশ আরুষিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, সারা জীবন এভাবেই ভালোবাসবো তোমাকে, সেদিন হয়তো তুমিও আমার অনুভূতিগুলো বুঝতে পারবে। আরুষির বুকে মাথা রেখে মন মনে বলতে লাগলো, সত্যি কি সেই দিন আসবে নাকি সবকিছু হওয়ার আগেই শেষ হয়ে যাবে? ওরা রেডি হয়ে আরবদের বাসায় চলে গেছে। সানা একটা লাল রঙের 3 পিস পরেছে আর আরু একটা সবুজ রঙের শাড়ি পরেছে, সঙ্গে আরিশের পছন্দ করে দেওয়া ম্যাচিং করা জুয়েলারি আর লিপস্টিক পরেছে। সব মিলিয়ে অপসীর থেকেও কম লাগছে না ওকে। আরিশও আরুর সঙ্গে ম্যাচিং করে একটা সবুজ রঙের পাঞ্জাবি, হাত কালো ব্র্যান্ডের ঘড়ি আর চুলগুলোতে সামান্য জেল দিয়েছে। আরু তো আরিশকে দেখেই ক্রাশ খেয়ে গেছে। ড্রয়িং রুমে সকলে বসে আছে আর সকলের নজর এখন সানার দিকে। বয়ে বেচারি গুটিসুটি হয়ে গেছে। আরুও বেশ নার্ভাস ফিল করছে সানাকে দেখে। সারা রাস্তায় সানাকে সাহস দিয়ে দিতে এসেছিল আরু, তবুও এখানে এসে বয়ে কেমন গুটিসুটি হয়ে গেছে মেয়েটা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি সানাকে আমার বাড়ির বউ করে আনবো, তবে ওকে আমার বউ নয় আমার মেয়ের মতো করে রাখবো। আন্টি, আরব কিন্তু ওর সাহসিকতার পরিচয় দিয়েছে। আমি ভাবিনি যে সারাক্ষণ ভিজে বিড়ালের মতো থাকে সে এভাবে নিজের বিয়ের প্রস্তাবটা নিজেই দেবে। আই এম ইমপ্রেসড। তুই আমার কথা কি বলছিস? তুই নিজেই তো একটা ভেজে বিড়াল। মনে নেই 6 মাস আগের কথা, যখন ভাবি অ্যাক্সিডেন্ট? সে তুই যাই বলিস না কেন, তোর সাহস আছে ব্রো। আরব কিছু বলতে যাবে তার আগে আরিশ ওকে থামিয়ে দিল। আরব কিছু বলতে বলতে আরিশ যে ওকে থামিয়ে দিল সেটা আরুর চোখে এড়ায়নি। বাবির অ্যাক্সিডেন্ট কথাটা মনে, আরিশির অ্যাক্সিডেন্টের কথা ওরা বলছিল। আরব কথাটার মধ্যে যা ইঙ্গিত দিল তা পুরোটা শুনতে পারল না আরিশের জন্য। আরুষির মনে এখন অনেক প্রশ্ন জাগছে। তাহলে আরিশ কি আরুষিকে অনেক আগে থেকেই জানে? কিন্তু ওদের তো আলাপ সব 3 মাস মাত্র, তাহলে কিভাবে? এদিকে সকলের কথা শুনে সানা আর প্রচণ্ড অস্থিরতে ভুগছে। প্রচণ্ড বিরক্তি লাগছে ওর। তাড়াতাড়ি বাড়িতে যেতে পারলে বাঁচে। সানা আরুকে সামনে খোঁচা দিয়ে বলল, আরু আমার একটা ব্যবস্থা কর না, আমি আর কতক্ষণ বসে থাকবো? আর ভাইয়াকে দেখ, আমার বিয়ে ভাঙতে এসে আরো উল্টো জোড়া লাগিয়ে দিচ্ছে। বাড়ি যাই, ওকে দেখাচ্ছি মজা। আমি ব্যবস্থা করছি, তার আগে নিজে একটু নর্মাল হ। কেমন আনইজি লাগছে তোকে দেখতে। সকলের কথার মাঝখানে হঠাৎ আরু বলে উঠল, আন্টি আমার মনে হয় আরাব ভাইয়া আর সানার একান্তে কিছু কথা থাকতেও পারে, তাই ওদের একটু ফ্রি স্পেস দিলে ভালো হতো। অবশ্যই তোমরা কথা বলো, আমি আসছি। আরবের মুখে একটা ডেভিল হাসি, তা দেখেই সানার গলা শুকিয়ে আসছে। একে আরবের বাড়িতে এসে তাই আরবের জোরটাও বেশি, তার উপর আবার দুজন একই সঙ্গে আলাদা কথা বলবে। এতদিন আরবকে যা যা বলেছে, অপমান করেছে, আজকে যদি আরব তার প্রতিশোধ নেয় তখন কি করবে ও? চেঁচামেচি করে হাঙ্গামা করলেও খারাপ দেখায়, তাই যথেষ্ট স্থির রেখে কাজগুলো করতে হবে। আসার আগে আরও ওকে যা যা শিখিয়ে দিয়েছিল সমস্ত লাইনগুলো একবার মনে করে নিচ্ছিল সানা। কোনো একটা লাইন ভুল হলেই মুশকিল। মনে মনে আরুকে হাজারটা থ্যাঙ্কস জানাচ্ছে সানা, কারণ আরু যে স্ক্রিপ্টটা ওকে বলতে বলেছে তা যদি যে কাউকেই শোনানো হয় তাহলে সে বিয়ে ভেঙে দিতে। অবশ্যম্ভাবী আরবের সাথে পা টিপে টিপে সানাও আরবের ঘরে গেল। হ্যাঁ শুনলাম তোমার নাকি আমাদের বিয়েটা নিয়ে কোনো কথা আছে, তা বলো। আরাম করে সুপাতে বসতে বলতে লাগলো আরব। সানা দাঁড়িয়ে আছে, আরবের পাশে বসার সাহসটুকুও পাচ্ছে না। দাঁড়িয়ে আছো কেন? বসো, নাকি আমার পাশে বসতে ভয় পাচ্ছ? না না, ভয় পাবো কেন? আমার ভালো লাগছে, তাই আমি দাঁড়িয়ে আছি। আপনার কোনো সমস্যা? আরব ডোন্ট কেয়ার ভাব নিয়ে। না সমস্যা নেই, তবে চোখের সামনে একটা অভাগী নারী দাঁড়িয়ে থাকবে সেটা আমার সহ্য হয়, বল। বলে মুখ টিপে হাসতে লাগলো আরব। সানার এই মুহূর্তে আরবের প্রতি প্রচণ্ড রাগ হচ্ছে, তবুও নিজেকে
সংযত করে নিচ্ছে, না হলে যে আরুবা স্কিপগুলো ভুলে যাবে। আচ্ছা সে যাই হোক, তুমি কিছু বলবে বলছিলে। সানা একটু গলা পরিষ্কার করে নিয়ে বলল, বলছিলাম যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না, তার কারণ একটু বলে সানা পরের লাইনটা কি আছে ভুলে গেছে, তাই থেমে গেল মাঝপথে। হ্যাঁ কি বলো? সানা মনে মনে বলে, দূর, লাইনটা যে এখন আর মনেই পড়ছে না। কি হলো বলো? সানা কাচুমুচু মুখ করে দাঁড়িয়ে আছে, পরের লাইনটা কোনোভাবেই মনে পড়তে পারছে না, কিন্তু কিছু একটা তো বলতেই হবে। আরাব একটু জোরেই বলল, কি হলো বলো না কেন, চুপ করে আসছো কেন? সানার এবার স্ক্রিপ্টটা মনে পড়ে গেল, তাই আনন্দে জোরে চেঁচিয়ে বলল। হ্যাঁ মনে পড়েছে, আমি নন ভার্জিন। সানার কথা শুনে আরাব সামান্য ব্রু কুচকে তাকালো। আসলে ভার্জিন শব্দটার অর্থ সানা জানে, তবে গভীরভাবে ব্যাপারটা নিয়ে কখনো ভেবে দেখেনি বলে সম্বন্ধে বেশি কিছু আইডিয়া ওর নেই, তাই আরও যা শিখিয়েছে তাড়াহুড়াতেই সেটুকুই বলছে। আরাব এবার উঠে দাঁড়িয়ে সামান্য বাঁকা চোখে তাকালো। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট আর ইউ সেইং? সানার মনে মনে লাড্ডু ফুটছে। ও ভাবছে আরাব হয়তো ওর কাছে বিশ্বাস করে নিয়েছে, কিন্তু যতক্ষণ ও ভাবছিল ততক্ষণে আরাব সানাকে কাছে টেনে নিয়ে সানার ঠোঁট দুটো দখল করে নিয়েছে। আর সানা আরাবের থেকে কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছে না। কিছুক্ষণ পর আরাব নিজের থেকেও সোনাকে ছেড়ে দিল। এক হাতে পাঞ্জাবি হাতাটা দিয়ে ঠোঁটটা মুছে নিয়ে আরাব বলল, নাও এবার তুমি নন ভার্জিন। সানা চোখ বড় বড় করে আরাবের দিকে তাকিয়ে আছে। ওর কিছুতেই বিশ্বাস হচ্ছে না আরাবের কথা। তাহলে কি আরাব যা বলছে তা কি সত্যি? আপনি এসব কি ভুলভাল বলছেন? আমি যা বলছি ঠিকই বলছি। তুমি জানি না যে স্কুলে সব মেয়েরাই নন ভার্জিন হয়ে যায়? আরে ওই নিব্বা নিবির ভিডিওগুলোতে দেখো নি কি করলে আর তুমি সারা জীবনে। সানা আরাবের কথা বিশ্বাস করে নিয়েছে। কি বলবে এখন কোনো ভাষা পাচ্ছে না। নিজের আরাবকে ফাঁসাতে এসে নিজেই ফেসে গেল। এখন যদি অন্য কোনো ছেলে জানে যে তুমি নন ভার্জিন, তাহলে কিন্তু কেউ তোমাকে বিয়ে করবে না আমি ছাড়া। এবার দেখো তুমি কি করবে। আরাবের চোখ মেরে চলে গেল। সানা আহমকের মতো দাঁড়িয়ে রয়েছে, হিতে বিপরীতে হয়ে গেল। এবার কি হবে? ছাদে দাঁড়িয়ে সমস্ত পায়রাগুলোকে দূর থেকে আড়িয়ে দেখছে আরু। সবগুলো সাদা রঙের পায়রা, এক পূর্বে সুন্দর একটা দৃশ্য। আরিশ পিছন থেকে এসে আরুকে জড়িয়ে ধরলো, তারপর বলল, সামনে কেন এগিয়ে যাচ্ছ না আরু পাখি? সৌন্দর্যকে সবসময় দূর থেকে উপভোগ করাই ভালো, কাছে গেলে যে সৌন্দর্য ফুরিয়ে যায়। আরিশ আরুকে নিজের দিকে ফেরালো, তারপর আরিশের কপালে একটা ভালোবাসার পরশেকে বলতে লাগলো, কিন্তু তোমার সৌন্দর্য কখনো আমার কাছে ফিকে হয়ে যাবে না। তুমি যেমন আছো সারা জীবন তেমনটাই থাকবে। বড্ড ভয় লাগে সমস্ত দূরত্বটাকে সরিয়ে দিয়ে একান্তে কাছে পেয়ে ভালোবাসতে, যদি ভালোবাসা ফুরিয়ে যায়। আরিশ আরুষির কথা শুনে হেসে আরুষির হাতটা ধরে সামনে এগিয়ে গেল। এগিয়ে যেতে সমস্ত পায়রাগুলো জাগ ভেঙে বিচ্ছিন্ন হয়ে উড়ে গেল। সমস্ত কিছু যদি তুমি প্রকৃতির সঙ্গে তুলনা করো, তাহলে সেটা সব সময় বাস্তব জীবনে সত্যি হবে সেটা নয়, আবার তা যে মিথ্যা হবে তাও নয়। জীবনটাকে নিজের মতো করে উপভোগ করতে হয় আরু পাখি। যদি মনে হয় যে তোমার আমাকে প্রাণ দিয়ে ভালোবাসা উচিত, তো তুমি সেটাই করবে। ভালোবাসা দেখানোর জন্য বাহ্যিক কোনো কারণের প্রয়োজন হয় না। যে ভালোবাসায় কিন্তু নামক বস্তু থাকে তা ভালোবাসাই নয়, নিছকই আবেগ, যা প্রকৃত ভালোবাসার সামনে তুচ্ছ। প্রকৃতিকে তুমি যতটা দেবে, প্রকৃতিও তোমাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবে। ঠিক তেমনি তুমি আমাকে যতটা ভালোবাসবে, তার 1000 গুণ আমি তোমাকে ফিরিয়ে দেব। তা তুমি আমাকে ভালো না বাসলেও তোমার প্রতি আমার ভালোবাসার পরিবর্তন হবে না কখনোই। আপনি আরুষি নিজের মাথাটা আরিশের বুকে ঠেকালো। আরিশের বুক আরু মাথাটা রাখতেই অদ্ভুত এক প্রশান্তি অনুভব করলো আরু। এটা যেন নিরাপদ আশ্রয়, যেখানে থেকে ও কখনো বঞ্চিত হবে না। ভালোবাসার সংজ্ঞাটাও যেন আরিশের নিজের ভালোবাসা দিয়ে আরুকে বুঝিয়ে দিচ্ছে, তাই হয়তো কিছু এত সহজ লাগছে। আরিশও পরম যত্নে আরিশিকে জড়িয়ে ধরে মাথার হাত বুলিয়ে দিতে লাগলো। আরবদের বাড়ি থেকে ওরা চলে এসেছে অনেকক্ষণ। সানা এখনও রুম থেকে বের হয়নি। এদিকে বাড়ির সকলেই খুব চিন্তা করছে, হঠাৎ কি হলো যে ওখান থেকে আসার পর সানা বাইরে আসছে না। আরু মামনি, তুই একটু গিয়ে দেখ না সানা কি করছে।
মেয়েটা সেই কখন ঘরে ঢুকেছে, তারপর তো আর কিছুই বলছে না যে আরবকে পছন্দ কিনা। আচ্ছা মামুনি, তুমি টেনশন করো না, আমি যাচ্ছি। সানা দরজা দিয়ে বসে আছে আর আরবের বলা কথাগুলো ভাবছে। দরজাটা টোকা পড়তে বাস্তব জগতে ফিরে এলো সানা। কে? আমি আরব। আরুষির গলা শুনে সানা দরজা খুলে দিয়ে তাড়াতাড়ি করে আরুষির হাত ধরে ঘরের মধ্যে টেনে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। কিরে, দরজা খুলছিস না কেন? সবাই চিন্তা করছে তো। আরে ওনাকে ফাঁসাতে গিয়ে তো আমি নিজেই ফেসে গেলাম। কেন, কি হয়েছে? সানা এরূপ যা যা হয়েছে সব কিছু আরুকে বলে দিল। সানার কথা শুনে ওর হাসতে হাসতে পেট ফেটে যাবে এরকম অবস্থা। সানার কথা শুনে যা বুঝছে যে সত্যি ও আরব ভাইয়ের কথা বিশ্বাস করেছে। কি রে, তুই হাসছিস কেন বল? উনি সত্যি বলছেন নাকি মিথ্যে? যা বলছেন একদম সত্যি বলছেন। আরুষি একটু সিরিয়াস হয়ে বলে, কারণ এটাই একমাত্র পথ সানাকে মানানোর। আরব যথেষ্ট ভালো একটা ছেলে, তা সকলেই জানেন। তাই আরব সানার কখনো অযত্ন করবে না। আর বিয়েটা হলে সানা খুশি থাকবে, তা এখন না বুঝলেও পরেও ঠিকই বুঝতে পারবে। সানা নেকা কান্না করে। আমার ওনাকে বিয়ে করা ছাড়া আর কোনো গতি নেই। তাহলে আমার ক্রাশের কি হবে এখন? আরুর চোখ বড় বড় করে বলল, তোর আবার ক্রাশ কে মিথির? কলেজে তুরান স্যার। কতবার বলবো তোকে যে স্যার বিবাহিত?